ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা সামনে মাধ্যমিক দেবে তাদের জন্য নিয়ে চলে এসেছি একটা স্পেশাল ভিডিও। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছিলে যে দাদা আমাদের একটি সাজেশন করে দাও। সেই মতো বিভিন্ন টেস্ট পেপার, রায়মার্টিন এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন ঘেঁটে ঘুঁটে তোমাদের জন্য একটি সাজেশন আমি তৈরি করেছি। আশা করছি তোমরা যদি এই সাজেশনটি ফলো করো তাহলে মাধ্যমিক পরীক্ষার সময় অনেক প্রশ্নই কমন পাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করলে তোমরা সাজেশনটির পিডিএফ আমার কাছ থেকে পেয়ে যাবে। তাহলে চলো আমরা এক নজরে পুরো সাজেশনটা দেখে নিই। তাহলে চলো প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি পরিমাণে রয়েছে সেগুলোকে দেখে নিই। তোমাদের এই চ্যাপ্টার থেকে বিভাগ ঘয়ে লেখা প্রশ্ন কিছু আসবে না, শুধুমাত্র একটা ছবি আঁকতে হবে। বেশিরভাগ প্রশ্নই বিভাগ গতে পাবে তোমরা। দেখো প্রশ্নগুলো এক এক করে। প্রথম প্রশ্ন রয়েছে, প্রদত্ত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্য। এবারে কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা দেখো, লজ্জাবতী পাতার সিসমোনাস্টিক চলন কিভাবে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করে। এই প্রশ্নটা আরও একরকমভাবে দিতে পারে, সিসমোনাস্টিক চলনের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো, এটা কিন্তু দিতে পারে। 3 নম্বর দেখো, কৃষির ফলন বৃদ্ধি ও আগাছার সমস্যার সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিন কী কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। এটা মানে এখানে উল্লেখ করে দিয়েছে, এছাড়া শুধু কিন্তু জিব্রেলিনের কাজও দিতে পারে। 5 নম্বর প্রশ্ন, সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ব্যবহার লেখো। এখানে কিন্তু অনেক সময় উল্লেখ করে করে দিতে পারে, নির্দিষ্ট কাজগুলোও লিখতে দিতে পারে। যেমন দেখো আমি নিচে একটা প্রশ্ন দিয়েছি, কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা। 6 নম্বর দেখো, অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলে কেন। 7 নম্বর, ইনসুলিন ও গ্লুকাগনের ক্রিয়া পরস্পর বিরোধী, ব্যাখ্যা করো। 8 নম্বর, মানবদেহে রক্ত সংবহনতন্ত্র ও মৌলবিপাকীয় হারের ওপর থাইরক্সিন হরমোনের প্রভাব লেখো। এখানে আমি উল্লেখ করে দিয়েছি কোন বিষয়ের উপরেও প্রভাব লিখতে হবে। এছাড়াও কিন্তু শুধুমাত্র থাইরক্সিন হরমোনের কাজও দিতে পারে। 9 নম্বর দেখো, শুক্রাশয় ও ডিম্বাশয়ের হরমোন ক্ষরণ অপর কোন কোন হরমোনের উপর নির্ভরশীল। এটাও কিন্তু আরও একরকমভাবে আসতে পারে, যেটা হচ্ছে আইসিএসএইচ বা এলএইচ হরমোনের কাজ লিখতে দিতে পারে। 10 নম্বর দেখো, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 11 নম্বর, মানবদেহে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও দুটি কার্যগত পার্থক্য লেখো। 12 নম্বর, মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান লেখো। 13 নম্বর, প্রতিবর্তক ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, দুটি উদাহরণের সাহায্যে তা বুঝিয়ে দাও। এই প্রশ্নটাই কিন্তু আবার ঘুরিয়েও অনেক সময় অন্যরকম ভাবে দিতে পারে, যেমন হাঁচি ও কাশি আমাদের কিভাবে প্রাত্যহিক জীবনে সহযোগিতা করে সেটাও লিখতে দিতে পারে। এরপরে দেখো 14 নম্বরে, তোমার স্কুলে যখন ছুটির ঘন্টা বাজে তখন তুমি কিভাবে সাড়া দাও তা শব্দচিত্রের মাধ্যমে প্রকাশ করো। দেখো এই যে প্রশ্নটা রয়েছে এখানে শুধুমাত্র ছুটির ঘন্টা দেওয়া আছে, এই একই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। যেমন গরম বস্তুর উপরে হাত পড়লে, চোখে আলো পড়লে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেই সমস্ত ঘটনা উল্লেখ করেও কিন্তু দিতে পারে। 15 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। 16 নম্বর দেখো, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা। এটা কিন্তু এবছরের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর যখন তোমরা লিখবে তখন কিন্তু অবশ্যই মায়োটম পেশির যে ছবিটা আছে সেটা কিন্তু 100% আঁকবে। মায়োটম পেশির ছবি কিন্তু অবশ্যই অবশ্যই করে আঁকবে। বারবার করে বলছি, উল্লেখ না করে দিলেও তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরে অবশ্যই মায়োটম পেশির ছবিটা আঁকবে। 17 নম্বর প্রশ্ন দেখো, বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলে এর সম্ভাব্য 4টি কারণ উল্লেখ করো। অর্থাৎ একটি প্রাণী কেন গমনের প্রয়োজন হয় তারই কারণ লিখতে বলেছে। তোমাদের এই হচ্ছে প্রথম অধ্যায়ের মোট 17টি প্রশ্ন। এই 17টি প্রশ্ন এবারে কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবারে দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা খুব রয়েছে, এখানে কিন্তু বিভাগ গ এবং বিভাগ ঘয়ের উভয় প্রশ্নই কিন্তু মিলিতভাবে আমি দিয়েছি। প্রথম প্রশ্ন দেখো, মিওসিস কোষ বিভাজনের ফলে কিভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে।
অর্থাৎ এখানে তোমাকে উল্লেখ করেই দিয়েছে মিয়োসিস কোষ বিভাজনের একটি কাজ তোমাকে লিখতে হবে, সেটাকে ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর প্রশ্ন, মিয়োসিস জৈব বিবর্তনের পথকে প্রশস্ত করে, ব্যাখ্যা করো। 3 নম্বর, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা চিত্রসহ বর্ণনা করো। দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি কোন দশা, অর্থাৎ নামটা দিয়ে দেয়নি, দীর্ঘস্থায়ী দশা। আমরা সবাই জানি দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রফেজ। প্রশ্নটা এভাবেও দিতে পারতো, প্রফেজ দশায় কি কি পরিবর্তন হয় তা চিত্রসহ বর্ণনা করো। এখানেও কিন্তু তোমরা ছবি অবশ্যই আঁকবে, যদি বলে না দেওয়া থাকে তাতেও কিন্তু তোমরা ছবি আঁকবে। 4 নম্বর হচ্ছে দেখো, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লিখতে হবে। 5 নম্বর, মিয়োসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে। এটার কিন্তু বিপরীত প্রশ্নও হতে পারে, যেমন জৈব অভিব্যক্তিতে মিয়োসিসের গুরুত্ব মাইটোসিসের থেকে বেশি, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। 6 নম্বর, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। 7 নম্বর, ক্রসিং ওভারের ফলে কিভাবে জীবে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তা ব্যাখ্যা করো। এখানে একটু মিস্টেক হয়েছে, জীব লেখা আছে, ওটা জীব হবে। 8 নম্বর প্রশ্নটা দেখো, একটা গাণিতিক প্রশ্ন রয়েছে। এইভাবেও কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখানে আমি প্রত্যেকটাই উল্লেখ করে দিয়েছি, তোমাদের পরীক্ষায় কিন্তু এতগুলো উল্লেখ নাও করে দিতে পারে, 2-3টে কিন্তু উল্লেখ করে দিতে পারে। 9 নম্বর প্রশ্ন দেখো, অস্থানিক পত্রজ মুকুল, এটা একটু মিস্টেক হয়েছে, পত্রযোগ হয়েছে, এটা পত্রজ মুকুল হবে। অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। 10 নম্বর প্রশ্ন দেখো, ইস্টের কোরকদ্গম প্রক্রিয়াকে বর্ণনা করতে বলেছে। তোমরা কিন্তু এই প্রশ্ন লেখার সময় অবশ্যই ছবি আঁকবে। 11 নম্বর প্রশ্ন, মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ পদ্ধতি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলেছে। 12 নম্বর, যৌন অযৌন জননের পার্থক্য। 13 নম্বর, স্বপরাগযোগ না ইতর পরাগযোগ কোনটি অভিব্যক্তি সৃষ্টিতে অধিক উপযুক্ত বলে তুমি মনে করো। এটা কিন্তু অনেক সময় পার্থক্য আকারেও দিতে পারে। 14 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের প্রদত্ত 3টি পর্যায়ের ঘটনা বিবৃত করতে বলেছে। গ্যামেট উৎপাদন, নিষেক এবং ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন, এই 3টে কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে। 15 নম্বর দেখো, মানব বিকাশের অন্তিম দশায় শরীরগত এবং মানসিকগত যে যে পরিবর্তন হয় সেটাকেই তালিকাবদ্ধ করতে হবে। 16 নম্বর দেখো, বৃদ্ধি এবং বিকাশ পরস্পর যে নির্ভরশীল প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। 17 নম্বর, তুমি অণুবীক্ষণ যন্ত্রে বিভাজনরত একটি কোষ পর্যবেক্ষণ করে কি কি বৈশিষ্ট্য দেখে বুঝবে এটি মাইটোসিসের মেটাফেজ দশায় আছে। এটা কিন্তু ওরা ডিরেক্টলি বলে দিচ্ছে মেটাফেজ দশার বৈশিষ্ট্য লিখতে, কিন্তু একটু ঘুরিয়ে দিল যাতে স্টুডেন্টদের কনফিউজ করা যায়। তাহলে এই 17টা প্রশ্ন তোমরা মোটামুটি সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখে যাও, আশা করছি তোমরা অবশ্যই করে কমন পাবে। এবারে আমরা 3 নম্বর চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো আসতে চলেছে সেগুলো দেখব। দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু চেকার বোর্ড আছে, তোমরা বাড়িতে ভালো করে এই চেকার বোর্ডগুলো কিন্তু প্র্যাকটিস করে নেবে। প্রথম প্রশ্ন কি বলছে, জিনোটাইপ হলো ফিনোটাইপের কারণ, উদাহরণ সহজে যুক্তি দাও। 2 নম্বর প্রশ্ন, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। 3 নম্বর প্রশ্ন দেখো, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে, মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটি প্রমাণ করতে বলেছে। 4 নম্বর প্রশ্ন দেখো, বেটে মটর গাছ সর্বদাই খাঁটি, উক্তিটি ব্যাখ্যা করতে হবে। 5 নম্বর প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কি হবে। এই প্রশ্নটা কিন্তু অসম্পূর্ণ প্রকটতার চেকার বোর্ডও তোমাদের করতে দিতে পারে। 6 নম্বর দেখো, বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তরকারী, এই পরীক্ষায় তার সাফল্য লাভের 3টি কারণ উল্লেখ করতে বলেছে।
7 নম্বর প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতির প্রমাণ দেয় সেটা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তোমাদের দেখবে বইতে সন্ধ্যা মালতীর উদাহরণ সহযোগে দেওয়া রয়েছে, এছাড়াও আন্দুলেশিয়ান মুরগি সহযোগেও তোমরা কিন্তু উদাহরণটি ব্যাখ্যা করতে পারো। এই প্রশ্নটি দেখবে আরেক রকম হতে পারে, এক সংকর জননে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, সেটা ব্যাখ্যা করতে হতে পারে। 8 নম্বর যেটা রয়েছে সেটা রয়েছে দেখবে মেন্ডেলের দ্বিসংকর জনন তোমাদের চেকার বোর্ড সহযোগে দিতে পারে পরীক্ষায়। 9 নম্বর, মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসেবে কাজ করে তা কারণ সহযোগে ব্যাখ্যা করো। এই প্রশ্নই কিন্তু আবার ঘুরিয়ে অন্যরকমভাবে দিতে পারে, সেটা হলো মানুষের লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে পিতার ভূমিকা ব্যাখ্যা করো, এটা কিন্তু দিতে পারে। 10 নম্বর, বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা। 11 নম্বর দেখো, একজন বর্ণান্ধ রোগের মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানটির বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। অবশ্যই চেকার বোর্ডের সহযোগে কিন্তু এগুলো করবে। 12 নম্বর প্রশ্ন, এক্স ক্রোমোজোম ঘটিত রোগগুলির প্রকাশ স্ত্রী অপেক্ষা পুরুষে বেশি হয় কেন? এখানে দেখো এক্স ক্রোমোজোম ঘটিত রোগগুলো দিয়েছে, তোমাদের কিন্তু উল্লেখ করে দিতে পারে হিমোফিলিয়া কিংবা বর্ণান্ধতা সহ। এরপর 13 নম্বর প্রশ্ন দেখো, একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র ও কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি সেটা চেকার বোর্ডের মাধ্যমে দেখাতে হবে। 14 নম্বর প্রশ্নটা দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের। অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। এবারে আমরা 4 নম্বর অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলো দেখে নিই। চলো, প্রথম প্রশ্ন, ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো। তোমরা ল্যামার্কের যে মতবাদগুলো রয়েছে প্রত্যেকটাই পড়বে, কারণ ল্যামার্কের যে কোনো মতবাদ কিন্তু তোমাদের লিখতে দিতে পারে। 2 নম্বর প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ কি? 3 নম্বর, প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? 4 নম্বর, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ল্যামার্কের মতবাদটি বর্ণনা করো। 5 নম্বর, প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম কেন হয় ব্যাখ্যা করো। 6 নম্বর, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর, বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে, এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো, বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা লেখো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবছরের জন্য। 8 নম্বর প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। 9 নম্বর, ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এটা চাইলে তোমরা জিরাফের লম্বা গলা যেটা রয়েছে সেটার উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারো, অসুবিধা নেই। 10 নম্বর প্রশ্ন দেখো, প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীর চিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও। 11 নম্বর বলেছে কি, অভিব্যক্তি সাপেক্ষে জীবাশ্মের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তিকে প্রমাণ দেয়। এই প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই কিন্তু ছবি মাস্ট করে আঁকবে যদি প্রশ্নটা আসে। 13 নম্বর প্রশ্নটা দেখো, সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লিখতে হবে। 14 নম্বর দেখো, উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত সেটা তোমাদের লিখতে হবে, অর্থাৎ আরবিসি কিভাবে পরিবর্তন হয়েছে ওদের ক্ষেত্রে। 15 নম্বর, সমস্যা সমাধানে শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন, এটাও কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। 16 নম্বর, একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্যের উৎসের অবস্থান ও সন্ধান জানায়। এই প্রশ্নটার ক্ষেত্রেও কিন্তু তোমরা
ছবি আঁকার চেষ্টা করবে। 17 নম্বর প্রশ্ন দেখো, পায়রা আকাশে অনেকক্ষণ উড়লেও ক্লান্ত হয় না কেন? এটা কিন্তু পায়রার অভিযোজন লিখতে দিতে পারে তোমাদের। এরপরে দেখো পঞ্চম অধ্যায়ে যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, ইউট্রিফিকেশন কিভাবে জলজ বাস্তুতন্ত্রের বিনাশ ঘটায় তা ব্যাখ্যা করো। 3 নম্বর, আজকাল উৎসব অনুষ্ঠানে ব্যবহৃত অতিশয় ক্ষতিকারক শব্দ মানুষের কি কি ক্ষতি করে তা উল্লেখ করো। এছাড়াও দেখো এই প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে, শব্দ দূষণের যে প্রভাব সেগুলো লিখতে দিতে পারে। 4 নম্বর দেখো, মানব সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে গ্রিনহাউস গ্যাসের প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, দুটি ক্ষেত্র উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ দাও। 5 নম্বর, মানুষের ফুসফুসের ক্যান্সারের কারণ লেখো অথবা পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে। এখানটা তোমরা পরিবেশ সৃষ্ট মনুষ্য সৃষ্ট দুটো কারণই উল্লেখ করতে পারো। 6 নম্বর প্রশ্ন রয়েছে, বায়ু দূষণের ফলে কোনো উদ্দীপকের প্রতি অতি সক্রিয়তার কারণে মানুষের শ্বাসতন্ত্রে একটি সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যাটি চিহ্নিত করো এবং তার উপসর্গ লেখো। 7 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, অ্যাজমার মতন রোগের নেপথ্যে পরিবেশ দূষণের ভূমিকা অথবা অ্যাজমা বা হাঁপানির কারণ লেখো। 8 নম্বর প্রশ্ন দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধি পরিবেশে মিষ্টি জল, বাস্তুতন্ত্র ও কৃষিজমির ওপর কীভাবে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে সেটা উল্লেখ। 9 নম্বর, ভারতীয় গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটো সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব। 10 নম্বর দেখো, পৃথিবী উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ। 11 নম্বরে, একটি বায়োস্ফিয়ার রিজার্ভ করার জন্য যে যে শর্ত প্রয়োজন হয় সেই শর্ত কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে, বা এই প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়েও দিতে পারে, নীলগিরি পর্বতমালাকে কেন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, পরিবেশে নতুন জীবের আগমন কিভাবে জীববৈচিত্র্যের হ্রাস ঘটায়। 13 নম্বর দেখো, দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত মানতে হবে। 14 নম্বর প্রশ্নটা দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কি সেটা লিখতে হবে। 15 নম্বর, জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণগুলো উদাহরণ সহ আলোচনা করতে হবে। 16 নম্বর, বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনের কি কি সমস্যা হতে পারে সেটা আসবে। 17 নম্বর দেখো, বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো। 18 নম্বর, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো। 19 নম্বর, পিবিআরের যে কার্য বর্ণনা অর্থাৎ পিবিআর থেকে আমরা কি কি জানতে পারি সেটা লিখতে হতে পারে। 20 নম্বর, জীববৈচিত্র্য সংরক্ষণে IUCN রেড লিস্টের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব ব্যাখ্যা করো। তোমাদের এই বিভাগ থেকে এই 20টা প্রশ্ন তোমরা একটু ভালো করে যাও, আশা করছি তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে এই ছিল আমাদের এবছর মাধ্যমিকের জীবনবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও, যদি কোথাও কোনো অসুবিধা হয়, যদি তোমরা উত্তর না পাও সেক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই করে জানাবে এবং আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করব তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই করে দেওয়ার। আর ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে যতটা পারো ততটা শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুদেরও সুবিধা হয় এই সাজেশনটি পেতে।